আজ আমরা সুরেশ চক্রবর্তীর একটা রাতে ট্রেন যাত্রার কথা বলবো। মানে শুধু একটা সাধারণ যাত্রা নয়, বরং এক অদ্ভুত রহস্যময় অভিজ্ঞতার গল্প। হ্যাঁ, একটা হাতের লেখা বর্ণনা থেকে আমরা গল্পটা পেয়েছি, সুরেশের নিজের কথায় লেখা। একদম। তো এই গল্পে সুরেশ আমাদের নিয়ে যাবে এক গ্রামীণ পরিবেশে, যেখানে অপেক্ষা করছে কিছু বেশ ভীতিপ্রদ ঘটনা। ঠিক। আর এই ধরনের গল্পে যা হয়, মানে খুব সাধারণ একটা প্রেক্ষাপট, যেমন ট্রেন জার্নি, তার সাথে মিশে যায় অস্বাভাবিক সব ব্যাপার। দেখা যাক সুরেশের কি অভিজ্ঞতা হলো। গল্পটা শুরু হচ্ছে সুরেশ চক্রবর্তীকে দিয়ে। বছর দেড়েক হলো তিনি সরকারি স্কুলের বাংলার শিক্ষক। আচ্ছা। তার সাথে সাথে ছোট গল্পও লেখেন, বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয় আর কি। বেশ তো, লেখক মানুষ। কিন্তু ওই কলকাতার জীবন, স্কুলের সেই বাধা ধরার নিয়ম, এসবই তিনি বেশ হাঁপিয়ে উঠেছিলেন। হ্যাঁ, একটা একঘেয়েমি চলে আসে অনেক সময়। ছোটবেলায় নাকি বাউল বা ভবঘুরে হওয়ার একটা ইচ্ছে ছিল, সেটা হয়তো মনে মনে রয়ে গেছে। এই অতৃপ্তিটাই হয়তো তাকে এই যাত্রায় ঠেলে দিল। ভাবুক মানুষ, চারপাশের জিনিস একটু অন্যভাবে দেখেন বোধহয়। আর ঠিক এই সময়ে ফেসবুকে পুরনো এক বন্ধু সমরেশের সাথে যোগাযোগ। ও আচ্ছা। কথায় কথায় ঘুরতে যাওয়ার কথা বলতেই সমরেশের আমন্ত্রণ ওর গ্রামে চলে আসার জন্য। গ্রামে? সমরেশ গ্রামে থাকে? হ্যাঁ, এখন গ্রামে ফিরে ব্যবসা করে। তো সুরেশকে বলল হাওড়া থেকে মেদিনীপুরের ট্রেনে চেপে গোকুলপুর স্টেশনে নামতে, তারপর ফোন করতে। গোকুলপুর স্টেশন, এই নামটা মনে রাখতে হবে। মনে হচ্ছে এখানেই আসল ঘটনা ঘটবে। তো সুরেশ শনিবার হাফ স্কুল সেরে বাড়ি ফিরল। তারপর তৈরি হয়ে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা। উত্তর কলকাতা থেকে হাওড়া স্টেশন, বুঝতেই পারছেন, প্রায় 2 ঘন্টা জ্যামে আটকে। কলকাতার জ্যাম সে আর নতুন কি। রাত 8টায় স্টেশনে পৌঁছে টিকিট কাটল। 8:15 লোকালটা দেখল ক্যান্সেলড। উফ, শুরুতেই গোলমাল। 8:30টার ট্রেন এলো প্রায় 8:45। মানে যাত্রাটা শুরু থেকেই ঠিক মসৃণ ছিল না। এই ছোটখাটো বিরক্তিগুলো খুব সত্যি লাগে। মানে এগুলো আমাদের সবার অভিজ্ঞতার মধ্যেই পড়ে। হ্যাঁ, ট্রেনেও প্রচণ্ড ভিড়, তারই মধ্যে কোনো রকমে জানালার ধারে একটা কোণের সিট পেল। জানালার ধারটা সুরেশের খুব পছন্দের। হ্যাঁ, বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়। কিন্তু বসার পরেই এক 25-26 বছরের মহিলা এমনভাবে সামনে এসে দাঁড়ালেন যে সুরেশকে আরও চেপে বসতে হলো। 3 জনের সিটে 5 জন। বাপরে, দমবন্ধকর অবস্থা। পৌষ মাসের ঠান্ডা ঠিকই, কিন্তু ওই ভিড়ের চাপে গরমে সে একেবারে ঘেমে নিয়ে একাকার। বই পড়া বা ঘুমানো তো দূরের কথা। একদম কিছুই হলো না। ঘণ্টা দেড়েক পর ট্রেনটা একটু ফাঁকা হলো। যাক, একটু স্বস্তি। পাঁশকুড়া স্টেশনে ট্রেনটা মিনিট 5 থামল। সুরেশ নেমে চপ কিনল। পাঁশকুড়া চপ তো বিখ্যাত। হ্যাঁ, আলুর চপ আর মোচার চপ। খিদেও পেয়েছিল খুব। খেয়ে ওর মনে হলো, আহা, সত্যি অপূর্ব। এই সামান্য আনন্দটুকু, কিন্তু এর পরেই বোধহয় গল্পের মোড় ঘুরবে। ঠিক তাই। চপ খাওয়া শেষ করে সবে একটু আরাম করে বসতে যাবে, তখনই পাশে বসার লোকটার দিকে চোখ পড়ল। আর সুরেশ রীতিমতো চমকে উঠল। কেন? কি দেখল? লোকটা এক দৃষ্টে ওর দিকেই তাকিয়ে আছে। বয়স 60-এর ওপরে, চোখ দুটো কেমন লালচে, ঘোলাটে দৃষ্টি। এ বাবা, এটা তো একটু অস্বস্তিকর। এখানেই যেন প্রথম একটা খটকা লাগলো। হ্যাঁ, ওই অচেনা লোকের স্থির দৃষ্টি, ব্যাপারটা ঠিক স্বাভাবিক না। লোকটা নিজেই প্রথম কথা বলল, জিজ্ঞেস করল কোথায় যাবে। সুরেশ গোকুলপুরের নাম বলতেই লোকটা বলল, ও, প্রথমবার আসছো বলে মনে হচ্ছে। কি করে বুঝলো কে জানে? আসলে এত রাতে ওই স্টেশনে খুব একটা কেউ নামে না। তার উপর আবার শীতকালের রাত, একটু সাবধানে যেও। সাবধানে? কেন? এই সতর্কবাণীটা কিন্তু গুরুত্বপূর্ণ। সুরেশও কারণটা জানতে চাইল। তখন লোকটা যা বলল সেটা আরও অদ্ভুত। কি বলল? বলল সে নাকি শুনেছে স্টেশনটা রাতের বেলা জেগে ওঠে। জেগে ওঠে? মানে ভুতুরে নাকি? সুরেশ শুনে মনে মনে হেসেছে। জেগে ওঠে মানে অন্য সময় ঘুমিয়ে থাকে। তবু যেটা সত্যি সেটাই বললুম। লোকটা কি মনের কথা পড়তে পারে? কে জানে। এরপর আর বিশেষ কথা হয়নি। সুরেশ বাইরে তাকিয়েছিল। কখন যে লোকটা নেমে গেছে খেয়ালই করেনি। এই জেগে ওঠার কথাটা কিন্তু সুরেশের মনে একটা কাঁটার মতো বিঁধে রইল, হয়তো অবচেতন মনে। শেষ পর্যন্ত ট্রেন যখন গোকুলপুর স্টেশনে থামল, রাত তখন প্রায় 12টা। বেশ রাত। সুরেশ নেমে দেখল
চারপাশ নিকষ কালো অন্ধকার, ঘন কুয়াশায় ঢাকা। স্টেশন জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। কোনো আলো নেই। লোডশেডিং নাকি স্টেশনটায় এরকম বোঝার উপায় নেই। ট্রেনটাও চলে গেল, শুধু ঝিঝি পোকার এক টানা ডাক, আর কিচ্ছু নেই। একদম একা সুরেশ। এই পরিবেশটাই তো ভয় ধরানোর জন্য যথেষ্ট। মরিয়া হয়ে সমরেশকে ফোন করার চেষ্টা করল, কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। বারবার চেষ্টা করেও লাভ হলো না। সর্বনাশ, গ্রামের নামটাও তো জানে না। হ্যাঁ, কাউকে যে জিজ্ঞেস করবে বা হাঁটতে শুরু করবে সে উপায়ও নেই। অচেনা জায়গা, কনকনে ঠান্ডা, গভীর রাত। কি অবস্থা! সব মিলিয়ে সে একেবারে চরম হতাশ হয়ে পড়ল। মানে এতটাই যে তার মনে আত্মহত্যার চিন্তাও এলো। একটা ট্রেন এসে যদি পিষে দিয়ে যায়। মানসিক অবস্থা একেবারে তলানিতে। এই সময়টা খুব বিপজ্জনক। আর ঠিক সেই সময়ে যখন সে এইসব ভাবছে, পেছন থেকে একটা গম্ভীর গলা ভেসে এলো। এই সব চিন্তা একদম মাথায় এনো না। কে? কোত্থেকে এলো? সুরেশ চমকে পিছনে তাকিয়ে দেখে মাথা থেকে পা পর্যন্ত একটা ধূসর চাদরে মোড়া একজন লোক দাঁড়িয়ে। অন্ধকারে মুখও স্পষ্ট নয়। কিন্তু লোকটা ওর মনের কথা জানলো কি করে? এটা তো দ্বিতীয়বার হলো। সেটাই তো। সুরেশ অবাক। লোকটা আবার জিজ্ঞেস করলো কোথায় যাবে। সুরেশ বন্ধুর বাড়ির কথা বলতেই লোকটা বলল, ও, আর ওই কারণেই বুঝি রেল লাইনে মাথা দেওয়ার কথা ভাবছিলে? অবিশ্বাস্য, এ তো রীতিমতো টেলিপ্যাথি। সুরেশ একেবারে হতবাক। লোকটা তখন বলল, এখনই বৃষ্টি আসবে, তার সাথে নিরাপদ আশ্রয়ে যেতে। সুরেশ তাকিয়ে দেখল সত্যি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। লোকটার কথা তো মিলেও যাচ্ছে, কিন্তু বিশ্বাস করতেও ভয় লাগছে। কি আর করবে, উপায় না দেখে সুরেশ লোকটার সাথে যেতে রাজি হলো। লোকটা সুরেশের হাত ধরে প্রায় টানতে টানতে নিয়ে চলল। টানতে টানতে? হ্যাঁ, সুরেশের মনে হলো সে যেন হাঁটছে না, বাতাসের উপর দিয়ে ভেসে যাচ্ছে। চোখের পলকেই তারা একটা পুরনো টালির ছাউনি দেওয়া হোটেলের মতো দেখতে ঝুপড়ির সামনে এসে দাঁড়ালো। ভেসে যাওয়ার মতো অনুভূতি। লোকটা কি সাধারণ মানুষ নাকি অন্য কিছু? ঝুপড়ির ভেতরে নিয়ে গিয়ে লোকটা অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। তারপর কাউকে ডেকে বলল, দেখলে লালুদা, সঙ্গে করে কাকে নিয়ে এসছি দেখো, তোমার একটা খদ্দর হয়ে গেল। খদ্দর? মানে খরিদ্দার হোটেলের? মনে হচ্ছে। ভেতর থেকে আরও গলার আওয়াজ এলো। কেউ একজন লোকটিকে সর্দার বলে ডাকল। সর্দার? সুরেশের ভয় পাওয়াটা স্বাভাবিক, ডাকাত দল নয় তো? ঠিক এটাই ওর মনে হলো। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল, পালানোর কথাও ভাবল। কিন্তু পারল কি? পালানোর আগেই লোকটা আবার হাজির। সুরেশকে ভেতরে আসতে বলল। অনিচ্ছা সত্ত্বেও সুরেশ ঠকল। ভেতরে কি দেখল? দেখল মেঝেতে মাদুর পাতা, কয়েকজন লোক বসে চাপা গলায় কিছু আলোচনা করছে। লালুদা নামের একজন তাকে বসতে বলল। লালুদা? এই নামটা মনে আছে। লালুদা বলল, সুরেশের মুখ দেখে মনে হচ্ছে অনেকক্ষণ কিছু খায়নি। রুটি মাংস খাওয়ার প্রস্তাব দিল। খিদে তো পেয়েছিল সুরেশের, কিন্তু হ্যাঁ, কিন্তু মন সায় দিচ্ছিল না। অচেনা জায়গা, অচেনা লোক। ঠিক তখনই সেই ধূসর চাদরের লোকটা, মানে যাকে পরে লালুদা তান্ত্রিক বলে পরিচয় দিল। তান্ত্রিক? অভয়তান্ত্রিক? হ্যাঁ, সেই অভয়তান্ত্রিক আবার সুরেশের মনের কথা পড়ে নিল। বলল, তোমার যদি তাই ইচ্ছা হয়, লালুদা তাই রান্না করে দেবে। কি তুমি তাই চাও? তান্ত্রিক শুনে সুরেশের মনে হলো এই কারণেই কি লোকটা মনের কথা পড়তে পারছে বা তাকে উড়িয়ে এনেছে। অভয়তান্ত্রিক যেন আবার ওর ভাবনা বুঝতে পেরেই বলল, ধরে নাও তাই, তোমার ভাবনা সত্যিও হতে পারে। কি সাংঘাতিক লোক! সে সুরেশকে খেতে বলল। অনিচ্ছা সত্ত্বেও সুরেশ খেতে বসল। খাবারটা কেমন ছিল? মাংস মুখে দিতেই ওর দারুণ লাগলো। সে প্রায় 10টা রুটি আর অনেকটা মাংস গোগ্রাসে খেয়ে ফেলল। 10টা রুটি? এটা তো ওর স্বাভাবিক খাওয়ার পরিমাণের থেকে অনেক বেশি। হ্যাঁ, খাবার পর ওর নিজেরই মনে হলো সে যেন ঘোরের মধ্যে ছিল। ঘোর কাটতেই অভয়তান্ত্রিক বলল, সুরেশ একজন লেখক। আবার মনের কথা। এই খাওয়াটা, এই ঘোর ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক। মনে হচ্ছে সুরেশ অজান্তেই কোনো কিছুর অংশ হয়ে যাচ্ছে। এরপরই অভয়তান্ত্রিক তার আসল উদ্দেশ্য জানালো। কি উদ্দেশ্য? সে বলল, তারা আসলে স্বদেশী, পরাধীন দেশমাতাকে লাল মুখ সাহেবদের, মানে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করার জন্য লড়ছে। স্বদেশী মানে স্বাধীনতা সংগ্রামী? কিন্তু দেশ তো স্বাধীন হয়েছে বহু বছর আগে। ঠিক। সুরেশও হতবাক। এরা কারা? অভয়তান্ত্রিক
আবেগ দিয়ে ভারতের স্বাধীনতা, নারী পুরুষ সকলের সমান অধিকারের কথা বলতে লাগল। এটা কি টাইম স্লিপ? সুরেশ কি অতীতে চলে গেছে, নাকি এরা অতীতের আত্মা? মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তো খুবই সমৃদ্ধ আর বেশ রক্তাক্ত। সুরেশ কিছু বলতে গেল, হ্যাঁ, কিন্তু আমাদের দেশ। অভয়তান্ত্রিক তাকে থামিয়ে দিয়ে দেশের মানুষের দুর্দশা, মা বোনেদের অসম্মান, চাষিদের ওপর করের বোঝা এই সব বলে চলল, কণ্ঠে তীব্র আবেগ, ক্ষোভ। সুরেশ নিশ্চয়ই কিছুই বুঝতে পারছিল না কোথায় এসে পড়ল সে। এই সময় রতন নামের একজন একটা পুরনো ভারী বাক্স নিয়ে এলো। অভয়তান্ত্রিক বাক্সটা খুলতে বলল। বাক্সে কি ছিল? বোমা, স্বদেশীদের অস্ত্র। বোমা! সর্বনাশ! অভয়তান্ত্রিক বলল, এই বোমা শহরে নিয়ে যেতে হবে ইংরেজদের শায়েস্তা করতে, আর এই দায়িত্ব সে সুরেশকেই দিতে চায়, কারণ সে শিক্ষিত, বুদ্ধিমান। একজন সাধারণ স্কুল শিক্ষককে বোমা নিয়ে যাওয়ার দায়িত্ব? সুরেশকে বলবে ভেবে পাওয়ার আগেই নিশ্চয়ই অন্য কিছু ঘটল। ঠিক তাই। সুরেশ কিছু বলার আগেই বাইরে গুলির শব্দ শোনা গেল। পুলিশ নাকি ব্রিটিশ সৈন্য? অভয়তান্ত্রিক বলল, সর্বনাশ, এটা তো গুলির শব্দ। তোরা কেউ অস্থির হস না, আমি জানতাম এটা হবে। সে জানতো আগে থেকে? লালুদা অবাক হয়ে জিজ্ঞেস করল, সব জেনেও আগে বলেনি কেন? তান্ত্রিক উত্তর দিল, ভবিতব্য আটকানো যায় না, আজ না হোক কাল এটা ঘটতই। তারা ভয় পায় না। লোকটা কি ভবিষ্যৎ দেখতে পায়, নাকি এটা কথার কথা? এরপর অভয় তান্ত্রিক এমন একটা কথা বলল যা শুনে সুরেশের গায়ে কাটা দিল। কি কথা? সে বলল, ওই গোড়া পিশাচদের মাংস খেয়ে আমরা স্বদেশী হয়েছি, দেশমাতার নামে শপথ করেছি। ভয় নামক কোনো অনুভূতি আমাদের মনের মধ্যে থাকা উচিত নয়। গোড়াদের মাংস মানে ব্রিটিশদের মাংস? এ তো নরমাংস ভোজন। হ্যাঁ, সে জোর দিয়ে বলল, তারা গোড়াদের মাংস খেয়েই স্বদেশী হয়েছে। এ কি ভয়ঙ্কর কথা! এটা কি সত্যি, নাকি কোনো প্রতীকী অর্থে বলল, নাকি এটাই এই পুরো অলীক ঘটনার চরম প্রকাশ? এই মাংসের কথা শুনে সুরেশ আর নিজেকে সামলাতে পারল না। একটু আগে যা খেয়েছিল সব বমি করে ফেলে দিল। স্বাভাবিক, গা ঘুলিয়ে ওঠার মতোই কথা। অভয়তান্ত্রিক তখন বলল, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। এমনকি তুমিও একটু আগে রুটি দিয়ে ওই গোড়াদেরই মাংস খেয়েছ, তাই তুমিও এখন আমাদের দলের একজন, তুমিও একজন স্বদেশী। ওহ, কি সাংঘাতিক! সুরেশও তাহলে? না না, দোকানদার লালুও তাতে সায় দিল। সুরেশের কাছে এটা চূড়ান্ত আঘাত। অজান্তেই সে এক নারকীয় আচারে জড়িয়ে পড়েছে। ততক্ষণে বাইরে দরজায় প্রবল ধাক্কাধাক্কি শুরু হয়েছে। ইংরেজিতে চিৎকার শোনা যাচ্ছে। দরজা ভেঙে ব্রিটিশ পুলিশ বা সৈন্য হুড়মুড়িয়ে ঢুকে পড়ল। যা আশঙ্কা করা গেছিল। শুরু হলো তুমুল লড়াই। গুলি, বোমার শব্দে কান পাতা দেয়। সুরেশের চোখের সামনেই স্বদেশীরা মরছে। লালুদাও আহত হল। কি ভয়াবহ দৃশ্য! আহত লালুদা সুরেশকে বলল, আপনি যাবেন না বাবু, আপনি এখন আমাদের দলে। দেশের প্রতি কর্তব্য আপনাকে পালন করতেই হবে। একদিকে পালানোর ইচ্ছা, অন্যদিকে এই ডাক। সুরেশের কি অবস্থা তখন? ঝুপড়ির এক পাশে আগুন ধরে গেছে। ধোঁয়া, বারুদের গন্ধে দম বন্ধ হওয়ার জোগাড়। সুরেশ আর কিছু ভাবতে পারল না। তারপর সে একটা চিৎকার করে খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে পড়ল। প্রাণপণে দৌড়াতে শুরু করল। হ্যাঁ, পালানো ছাড়া আর উপায় কি? বৃষ্টি তখন একটু কমেছে। পেছন থেকে অভয়তান্ত্রিকের গলা ভেসে এলো, যেও না সুরেশ, যেও না। এই দেশের প্রতি তোমার কর্তব্য ফেলে রেখে তুমি কোথাও যেও না। কিন্তু সুরেশ তখন দিকবিদিক জ্ঞান শূন্য। হ্যাঁ, কাদা জল ভেঙে শুধু দৌড়াচ্ছে। পেছনের ডাক শোনার মতো অবস্থায় সে নেই। দৌড়াতে দৌড়াতেই একসময় জ্ঞান হারিয়ে ফেলল। এই ভয়ানক অভিজ্ঞতা থেকে তার শরীর আর মন যেন তাকে মুক্তি দিল। কিন্তু প্রশ্নটা থেকে গেল, যা ঘটল কতটা বাস্তব, কতটা ভ্রম? যখন জ্ঞান ফিরল, সুরেশ দেখল সবে ভোর হয়েছে। কোথায় সে? স্টেশনের একটা সিমেন্টের বেঞ্চে শুয়ে আছে। পাশে তার বন্ধু সমরেশ বসে মুখে জলের ছাপটা দিচ্ছে। চারপাশে কিছু লোক জমেছে। সমরেশ এলো কি করে? সমরেশ জানালো, খুব ভোরে সুরেশের ফোন থেকে একজন লোক কল করে জানায় যে সে স্টেশনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই সে ছুটে এসেছে। জিজ্ঞেস করল রাতে কি হয়েছিল। বাস্তবতায় ফেরা। কিন্তু আগের রাতের ঘটনাগুলো স্বপ্ন ছিল নাকি? সুরেশ খুব কষ্ট করে আগের রাতের পুরো ঘটনাটা সমরেশকে বলল। সমরেশ কি বিশ্বাস করল? না, শুনে অবাক।
বলল, আরে তুই এগুলো কি বলছিস? কি করে সম্ভব এসব? তোর ভুল হচ্ছে কোথাও। সুরেশ জোর দিয়ে বলল, তার ভুল হয়নি, যা ঘটেছে সেটাই সত্যি। সমরেশের অবিশ্বাসটা স্বাভাবিক, ঘটনাটা এতটাই উদ্ভট। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? না, ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধ এগিয়ে এলেন। ওহ, তিনি কিছু জানেন? তিনি বললেন, এই ঘটনা নতুন নয়, এর আগেও এই স্টেশনে অনেকের সাথে এমন ঘটনা ঘটেছে। কি তার মানে? তিনি জানালেন, ব্রিটিশ আমলে এই জায়গাটা সত্যি স্বাধীনতা সংগ্রামীদের গোপন আস্থানা ছিল। লালু নামে একজনের হোটেলও ছিল এখানে। যেমনটা সুরেশ দেখেছিল? হ্যাঁ, আর এক বর্ষার রাতে ইংরেজ পুলিশ হঠাৎ হামলা করে প্রায় সবাইকেই মেরে ফেলেছিল। হায় ঈশ্বর! সেই অতৃপ্ত আত্মারা, বিশেষ করে অভয়তান্ত্রিকের আত্মা, আজও নাকি অমাবস্যা বা এরকম দুর্যোগের রাতে এখানে জেগে ওঠে। তাহলে এটা ভূতের গল্প, রেসিডুয়াল হন্টিং? বৃদ্ধ বললেন, অনেকে নাকি তাদের দেখেছে, কেউ কেউ মারাও গেছে বা ভয়ঙ্করভাবে জখম হয়েছে। সুরেশ খুব বরাজ্জোরে বেঁচে ফিরেছে। তাহলে সুরেশের অভিজ্ঞতা নিছক মনের ভুল ছিল না। বৃদ্ধের কথায় একটা অতি প্রাকৃত ব্যাখ্যা পাওয়া গেল। ইতিহাস আর লোককথা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে। একদম। সুরেশের অভিজ্ঞতা এক কথায় ভয়ঙ্কর। এক রাতের জন্যে সে যেন টাইম মেশিনে চেপে ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়ে ঢুকে পড়েছিল, যেখানে অতীত আর বর্তমানের সীমারেখাটাই মুছে গিয়েছিল। সমরেশের সাথে বাড়ি ফেরার পথে সুরেশের মনে হলো তার পরের লেখার প্লট সে পেয়ে গেছে। হ্যাঁ, এক সত্যি ঘটনা অবলম্বনে লেখা ঐতিহাসিক ভৌতিক গল্প। গল্পটা এখানে শেষ হলেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। মানে কোনো তীব্র ঐতিহাসিক ঘটনা, কোনো ট্র্যাজেডি, কোনো গণমানসিক আঘাত, এগুলো কি সত্যি কোনো জায়গার ওপর এমন গভীর ছাপ ফেলতে পারে যা সময়ের সাথেও মিলিয়ে যায় না? আর সুরেশের নিজের ওই লেখক সত্তা, তার সংবেদনশীল মন, আর সেই রাতের ওই বিশেষ মানসিক অবস্থা, এ সব কিছু মিলেই কি সে অতীতের ওই ভয়ঙ্কর প্রতিধ্বনিটা শুনতে বা অনুভব করতে পেরেছিল? ঠিক। এই প্রশ্নগুলো না হয় শ্রোতারাই ভাবুন। ব্যাপারটা সত্যি খুব রহস্যময়।